আমরা আগের ভিডিওতে সি কম্পাইলেশন প্রসেসের ফুল স্টেপগুলো দেখেছিলাম। আজকে আমরা প্রি প্রসেসর নিয়ে আলোচনা করব। আমরা জানি প্রি প্রসেসর সি কম্পাইলেশন প্রসেসের প্রথম স্টেপ, যা সি সোর্স কোডকে কম্পাইল করার আগে প্রি প্রসেস করে কম্পাইল করার উপযোগী একটা ইন্টারমিডিয়েট ফাইলে পরিণত করে। অর্থাৎ প্রি প্রসেসর কি করে? প্রি প্রসেসর আমাদের সোর্স কোডকে কম্পাইল করার আগে একটা ইন্টারমিডিয়েট ফাইলে পরিণত করে, যেটা কম্পাইল করার উপযোগী হয়। আর যে সকল কমান্ডস দ্বারা আমরা এই প্রি প্রসেসর কন্ট্রোল করে থাকি তাদেরকে বলা হয়ে থাকে প্রিপ্রসেসর ডাইরেক্টিভস। যেমন এখানে আমরা দেখছি একটা সোর্স কোড যেটা প্রিপ্রসেসর দ্বারা প্রসেস হয়ে একটা ইন্টারমিডিয়েট ফাইল ক্রিয়েট করতেছে। সি প্রোগ্রামিং এ প্রিপ্রসেসর লেখার সিনট্যাক্স হচ্ছে ফার্স্টে আমাদের হ্যাশ দিয়ে শুরু হবে এবং শেষে কোনো সেমিকোলন থাকবে না। এখানে আমরা দেখতে পাচ্ছি উদাহরণস্বরূপ যে হ্যাশ ইনক্লুড অ্যাঙ্গেল ব্র্যাকেটে stdio.h এই যে একটি প্রিপ্রসেসর, তেমনি ঠিক আবার হ্যাশ দিয়ে ডিফাইন বাই 3.14 এটিও একটি প্রিপ্রসেসর। সো প্রিপ্রসেসর চেনার উপায় হচ্ছে এটি হ্যাশ দিয়ে শুরু হবে এবং এই স্টেটমেন্টের শেষে কোনো সেমিকোলন থাকবে না। সি প্রোগ্রামিং এ তিন ধরনের প্রিপ্রসেসর ডাইরেক্টিভ রয়েছে। ফার্স্ট হচ্ছে ফাইল ইনক্লুশন ডাইরেক্টিভস, সেকেন্ড হচ্ছে ম্যাক্রো সাবস্টিটিউশন ডাইরেক্টিভস, আর থার্ড হচ্ছে কম্পাইলার কন্ট্রোল ডাইরেক্টিভস। এখন আমরা এই প্রতিটি ডাইরেক্টিভস কিভাবে কাজ করে তা দেখব। ফার্স্ট হচ্ছে আমাদের ফাইল ইনক্লুশন ডাইরেক্টিভস। এটি সাধারণত হ্যাশ ইনক্লুড দিয়ে লেখা হয়। ফাইল ইনক্লুশন ডাইরেক্টিভস এর কাজ হচ্ছে একটি ফাইল আরেকটি ফাইলে ইনক্লুড করা, এবং এই প্রিপ্রসেসরের মাধ্যমে আমরা সাধারণত হেডার ফাইল ইনক্লুড করে থাকি। আমরা যদি সি লাইব্রেরি কোনো হেডার ফাইল ইনক্লুড করতে চাই তাহলে আমরা অ্যাঙ্গেল ব্র্যাকেটের মাধ্যমে করব। আর যদি আমরা আমাদের নিজস্ব ডিফাইন করা কোনো হেডার ফাইল ইনক্লুড করতে চাই, যেটা আমরা সাধারণত কারেন্ট ডিরেক্টরিতে রাখি যেখানে আমরা প্রোগ্রামটা করছি, সেখানে কোনো একটা হেডার ফাইল ক্রিয়েট করে তারপর সেটাকে আমরা যদি লোড করতে চাই আমাদের প্রোগ্রামে, তাহলে আমরা ডাবল কোটেশনের মধ্যে ইনক্লুড করতে পারি। সো আমরা এটা সম্বন্ধে এখন প্র্যাকটিক্যালি দেখব যে এটা কিভাবে কাজ করে। আমি একটা ফাইল খুলে নিয়েছি main.c নামে, এবং আমি একটা সিম্পল প্রোগ্রাম লিখব যেখানে কোনো ইনক্লুড ফাইল আপাতত নেই। মেইন সো এই প্রোগ্রামটি সিম্পল একটি প্রোগ্রাম যেখানে হচ্ছে একটা ইন্টিজার ভ্যালু আমরা নিয়েছি a নামে, এবং এর মধ্যে আমরা 10 + 20 এটা যোগ করে রাখতেছি এবং এটা রিটার্ন করতেছে একটা 0 ভ্যালু। সো এখন আমরা একটা ইনক্লুড ফাইল নিব আমাদের ক্রিয়েট করা। সাপোজ এখানে আমরা নতুন একটা ফাইল করি। এখন এখানে আমরা লিখতেছি যে int c = 30। এটাকে আমরা সেভ করলাম আমাদের যে কারেন্ট ডিরেক্টরি, সেখানে আমরা সেভ করতেছি sum.h নামে। সো এটা হেডার ফাইল। তাহলে আমাদের এরকম একটা হেডার ফাইল ক্রিয়েট হলো sum.h নামে। আমরা এই হেডার ফাইলটাকে এখন আমাদের এই প্রোগ্রামটাতে ইনক্লুড করব। সো কিভাবে করব? আমরা এখানে জাস্ট হ্যাশ দিয়ে ইনক্লুড, যেহেতু এটা আমাদের কারেন্ট ডিরেক্টরি অর্থাৎ যে ডিরেক্টরিতে আমরা কাজ করতেছি সেখানে, সো এখানে আমরা ডাবল কোটেশনের মধ্যে লিখব। এখন যদি আমরা দেখি এটাকে রান করি, এই কমান্ডটা যদি আমরা রান করি তাহলে আমাদের একটা main.i নামে একটি ফাইল ক্রিয়েট হবে যেখানে আমরা দেখব প্রি প্রসেস করা ফাইলটি কেমন। সো আমরা এখানে রান করার পরে আমাদের একটা ফাইল ক্রিয়েট হলো main.i নামে। সেটাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যেগুলো হ্যাশ দিয়ে এগুলো হচ্ছে আসলে ইনঅ্যাক্টিভ কোড, আর এটাই হচ্ছে আমাদের সেই sum.h এই ফাইলটার যে কোডটা ছিল সেই সোর্স কোডটা এখানে ইনক্লুড হয়ে গেছে। তাহলে প্রি প্রসেসর স্টেপে কি হচ্ছে, আমাদের ইনক্লুড করতেছে যে হেডার ফাইলটা, সেটা যে সোর্স কোডটা সেটা আমাদের প্রি প্রসেসর স্টেপে আমাদের ফাইলের সাথে ইনক্লুড হয়ে যাচ্ছে। তাহলে আশা করি আমাদের এই স্টেপটি বোঝা হয়েছে যে ফাইল ইনক্লুশন ডাইরেক্টিভসটা কি এবং কিভাবে আমাদের এটা কাজ করতেছে। আমাদের নেক্সট ডাইরেক্টিভটা হচ্ছে ম্যাক্রো সাবস্টিটিউশন ডাইরেক্টিভস। ম্যাক্রো কাকে বলে? ম্যাক্রো হচ্ছে একটা ফ্র্যাগমেন্ট অফ কোড যার আমরা একটা স্পেসিফিক নাম দিব, এবং এই ম্যাক্রোটা কি হবে, যখন প্রি প্রসেস হবে তখন এই ম্যাক্রো নামটা সাবস্টিটিউট হবে সেই ফ্র্যাগমেন্ট কোডে যে ভ্যালুটা তা দিয়ে। আর সি প্রোগ্রামে ম্যাক্রো ডিফাইন করা হয় হ্যাশ ডিফাইন দিয়ে। দুই ধরনের ম্যাক্রো সিতে ডিফাইন করা যায়। একটা হচ্ছে অবজেক্ট লাইক ম্যাক্রো, অর্থাৎ সাধারণত হয় এটা ডিফাইন একটা কনস্ট্যান্ট ভ্যালু যার আমরা পাই নাম দিছি। আবার আরেকটা হতে পারে যে ফাংশনের মতো, যেমন এখানে ডিফাইন অ্যাড একটা ফাংশনের মতো আমরা ডিফাইন করেছি যেখানে আমরা কিছু কোড লিখছি, যেমন এখানে x + y অর্থাৎ x আর y এর যে ভ্যালুটা আমাদের থাকবে সেটা যোগ করবে।
সো এইভাবে আমরা ফাংশন লাইক ম্যাক্রো ডিফাইন করতে পারি। তাহলে ম্যাক্রোটা কি? ম্যাক্রোটা হচ্ছে কিছু ফ্র্যাগমেন্ট অফ কোড যা আমরা স্পেসিফিক একটা নাম দিব, এবং প্রোগ্রাম যখন প্রি প্রসেস হবে তখন প্রি প্রসেসের সময় সেটা কি করবে, সেই নামটা তার ভ্যালু দ্বারা রিপ্লেস হয়ে যাবে। তাহলে আমরা এখন কোডের মাধ্যমে দেখি যে ম্যাক্রো সাবস্টিটিউশন ডাইরেক্টিভসটা কিভাবে কাজ করে। সো আবার আমরা এই কোডে চলে গেলাম, আমরা এটাকে কেটে দিলাম, এখন নতুন আমরা কিছু কোড লিখব। সো আমরা এখন ম্যাক্রো ডিফাইন করি, ডিফাইন পাই 3.14, এবং এই পাইটাকে আমরা সাপোজ এখানে যোগ করে দিব পিআই, আর এখানে আমরা এটাকে ফ্লোট ভ্যালু দিয়ে দিই। ওকে, এখন কি হবে, এই ডিফাইন করলাম আমরা যে পাইটা, সেটা এখন এই যে ভ্যালুটা দ্বারা এই পাইটা এখন রিপ্লেস হয়ে যাবে। তো আমরা দেখি কি করতেছে। আমরা আবার এই কমান্ডটা দিলাম, এখন আমার নতুন একটা ফাইল ক্রিয়েট হলো, যেটা আমরা দেখতে পাচ্ছি যে পায়ের যে ভ্যালুটা আমরা দিয়েছিলাম সেটা কিন্তু এখানে নাই কোথাও, সেটা ডিফাইন ছিল, এবং ওই ডিফাইন করা যে ভ্যালুটা আমরা ম্যাক্রোটা ডিফাইন করেছিলাম সেটা তার ভ্যালু দ্বারা রিপ্লেস হয়ে গেছে। এটাকে বলা হচ্ছে ম্যাক্রো সাবস্টিটিউশন ডাইরেক্টিভস। আমরা এখন একটা ফাংশন ক্রিয়েট করব, ম্যাক্রো ফাংশন ক্রিয়েট করব, যা সাপোজ আমরা চাই যে ডিফাইন অ্যাড এক্স ওয়াই, এটার মধ্যে আমরা x প্লাস ওয়াই, অর্থাৎ এই ম্যাক্রোটা কাজ হচ্ছে যে আমরা ভ্যালুটা দিব সেটাকে যোগ করে সেই ভ্যালুটা এখানে রাখবে। অর্থাৎ আমরা যদি এখন এখানে দেই প্লাস অ্যাড 3 4, তাহলে কি হবে, 3 প্লাস 4 হয়ে যাবে, তাই না? এখন আমরা দেখি এটা কি ঘটতেছে। সো আমরা এই আবার চালালাম এই ইয়েটা, এখন আমরা দেখি যে এখানে কি হচ্ছে, সেই ম্যাক্রো ভ্যালুটাতে রিপ্লেস হয়ে গেছে। অর্থাৎ এখানে আমরা যেটা লিখেছিলাম, তো এখানে কিন্তু ছিল একটা ফাংশনের মতো একটা জিনিস, যেখানে আমরা বলেছিলাম যে x প্লাস ওয়াইটা হবে, তো আমরা x আর y মধ্যে 3 আর 4টাকে পাস করেছি, তো এটার যে ভ্যালুটা হওয়ার কথা সেটা এখানে চলে এসেছে, অর্থাৎ এখানে 3 আর প্লাস 4 হয়ে গেছে। তার মানে এটাকে বোঝা যাচ্ছে যে আমরা যে ম্যাক্রোটা লিখব এবং যে ম্যাক্রোটা আমরা ডিফাইন করব, যে অর্থাৎ যে আইডেন্টিফায়ার দিয়ে, সেটি তার ভ্যালু দ্বারা সে রিপ্লেস হয়ে যাবে। তো এখন আমরা বোঝার চেষ্টা করি আমাদের লাস্ট ডাইরেক্টিভস, সেটা হচ্ছে কি কম্পাইলার কন্ট্রোল ডাইরেক্টিভস। এখন আমরা কম্পাইলার কন্ট্রোল ডাইরেক্টিভস কি সেটা বোঝার চেষ্টা করি। কম্পাইলার কন্ট্রোল ডাইরেক্টিভস এর মাধ্যমে আমরা কন্ডিশনাল কম্পাইলেশন করতে পারি, অর্থাৎ আমরা নির্ধারণ করতে পারি যে আমাদের প্রোগ্রামের কোন পার্টটা বা কোন লাইনগুলো কম্পাইল হবে না আর কোন পার্টগুলো কম্পাইল হবে। উদাহরণস্বরূপ আমরা যদি একটা সিনারিও কল্পনা করি যে আমরা কিছু পরিমাণ কিছু কোড আমরা ম্যাক অপারেটিং সিস্টেমের জন্য রান করব, কম্পাইল করব, আর কিছু পরিমাণ কোড আমরা উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য রান করব। অর্থাৎ আমরা সেপারেট করতে পারি যে কোন পার্টটুকু আমাদের কম্পাইল করার প্রয়োজন নাই। তাহলে এই টেকনিকের মাধ্যমে প্রিপ্রসেসর ডিপেন্ড করে একটা কন্ডিশনের উপরে, এবং এই কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে সেই কন্ডিশন ট্রু হলে যে সেই কন্ডিশনের ভিতরে যে ব্লক অফ কোড আছে সেগুলো কম্পাইলেশনের জন্য প্রসেস হবে। আর যদি কন্ডিশনটা ফলস হয় তাহলে সেই কমপ্লিট ব্লকটা, অর্থাৎ যতগুলো কোড এই ফলসের মধ্যে থাকবে, ফলস স্টেটমেন্টের মধ্যে, সেগুলো রিমুভ হয়ে যাবে, সেগুলো আর কম্পাইলেশনের জন্য প্রসেস করা হবে না। এবং সেই কম্পাইলার কন্ট্রোল ডাইরেক্টিভসগুলো এইগুলো হ্যাশ ইফ, হ্যাশ এলস, অর্থাৎ ইফ যদি কন্ডিশন থাকে একটা, সেই কন্ডিশনটা ট্রু হলে তাহলে সেটা কম্পাইলেশনের জন্য প্রসেস করা হবে, আর যদি সেটা ট্রু না হয় তাহলে এলসে যাবে, এলসে যে যদি সেটা সেই কোডগুলোকে প্রসেস করা হবে, আর এন্ড এফ দিয়ে আমরা সেই কন্ডিশনটাকে ক্লোজ করতে পারি। আর ইফ ডেফ হচ্ছে যদি ডেফিনেশনটা ডিফাইন করা থাকে কোনো একটা কন্ডিশন, সেটা যদি ডিফাইন আছে কিনা সেটা বোঝার জন্য ইফ ডেফ, আর যদি ডিফাইন না থাকে সেটা বোঝার জন্য ইফ এন্ড ডেফ, এলস ইফ। এটাকে সংক্ষিপ্তভাবে আমরা লিখি ইএল ইফ। এগুলো দিয়ে আমরা কম্পাইলার কন্ট্রোল ডাইরেক্টিভস ডিফাইন করে থাকি। তো এখন আমরা কোডের মাধ্যমে বোঝার চেষ্টা করি যে কম্পাইলার কন্ট্রোল ডাইরেক্টিভসটা কিভাবে কাজ করে। সাপোজ আমাদের এখানে আমরা ডিফাইন করলাম অর্থাৎ উইন্ডোজ 1। সো আমাদের উইন্ডোজের ক্ষেত্রে আমরা চাচ্ছি যে একটা পরিমাণ কোড এক্সিকিউট হবে, আর যদি সেটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম না হয় তাহলে অন্য কোডগুলো এক্সিকিউট হবে। সো এখানে আমরা লিখলাম এখন হ্যাশ
ইফ উইন, উইনের ভ্যালু 1 মানে হচ্ছে এটা ট্রু, যদি আমি 0 দিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে ফলস। সো এটা এখন ট্রু, তাহলে সে এই কাজটা করবে। এর সাথে আরো আমি 10 যোগ করে দিলাম। আর এলস এলস যদি হয় তাহলে আমাদের কি হবে, আমরা এটাকে ইন্ট ইফ করে দিই, তাহলে এখানে আমাদের উইন যদি 0 করে দিই তাহলে ফলস হয়ে যাবে। ফলস হলে সে এলসে চলে আসবে, এলসে চলে আসে সে প্রিপ্রসেস করবে এই কোডগুলো যেগুলো আমরা এখন এখানে লিখবো। সাপোজ এখানে আমরা নরমাল 20 প্লাস 30 করে দিলাম। কম্পাইলার কন্ট্রোল ডাইরেক্টিভসে কি হচ্ছে যে আমাদের যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে এই কোডগুলা কম্পাইলারের জন্য প্রিপ্রসেস হবে এবং কম্পাইলারের জন্য এই কোডটুকু শুধু থাকবে, বাকি কোডগুলো বাদ চলে যাবে। আর যদি ফলস হয় তাহলে শুধু এই কোডগুলো থাকবে, বাকি কোডগুলো রিমুভ হয়ে যাবে। আমরা এখন এটাকে আবার কমান্ড দিয়ে আমরা এক্সিকিউট করলাম। আমরা এখন দেখি আমাদের এটা ছিল উইন 1 মানে কন্ডিশন ট্রু, তার মানে শুধু এই কোডগুলো থাকবে। এই যে এখন দেখতেছি আমরা শুধু এই কোডগুলো আছে, বাকিগুলো রিমুভ হয়ে গেছে। এখন আমরা যদি চাই আবার এটাকে আমরা আবার ফলস করে দিলাম। এখন যদি আমরা আবার দেখি তাহলে কি দাঁড়াচ্ছে, শুধু ওই কোডগুলো থাকতেছে যেগুলো আমাদের ফলসের জন্য ছিল। অর্থাৎ এখন আর এই কম্পাইলার কি করবে, এই কোডগুলোকে আর কম্পাইলের জন্য কম্পাইলেশন করবে না, শুধু এই কোডগুলো করবে। এটাই হচ্ছে কম্পাইলার কন্ট্রোল ডাইরেক্টিভস। অর্থাৎ কম্পাইল করার আগে আমরা ডিফাইন করে, প্রি প্রসেসের সময় আমরা ডিফাইন করে দিতে পারতেছি যে কোন কোডগুলো আমাদের কম্পাইলেশনের জন্য যাবে আর কোনগুলো যাবে না। তাহলে আশা করি কম্পাইলার কন্ট্রোল ডাইরেক্টিভস কিভাবে কাজ করে সেটা আমাদের বুঝতে সহজ হয়েছে। আমি চেষ্টা করেছি খুব সহজ কোড দিয়ে বোঝানো এবং নোটপ্যাডে করেছি। নোটপ্যাডে এটা করেছি এই জন্য যাতে এটা বোঝা সহজ হয় এবং খুব সহজে এটাকে লেখা যায় এবং তাড়াতাড়ি রান করা যায়। কিন্তু আমরা সাধারণত কোড করার ক্ষেত্রে আমরা নিশ্চয়ই কোনো আইডি ইউজ করব, যেমন কোড ব্লকস। কিন্তু আজকে এটা বোঝানোর জন্য আমি এই নোটপ্যাড ইউজ করেছি এবং খুব সিম্পল কোড ইউজ করেছি, কোনো ধরনের কমপ্লেক্স কোড না, যেহেতু এটা আমাদের বোঝাটা মেইন ছিল। তবু যদি কারো কোনো জায়গায় বুঝতে সমস্যা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আর নেক্সট ভিডিওগুলোতে আমি সি প্রোগ্রামিং এর বেসিক টপিকগুলো কভার করার চেষ্টা করব, যেমন আইডেন্টিফায়ার, কিওয়ার্ডস, ডেটা টাইপস, ভেরিয়েবলস, এসব নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো আজকের জন্য আল্লাহ হাফেজ।